ষষ্ঠ শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় ১৭৫ পেজে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সবগুলো আজকে আমরা সমাধান করব। প্রথমে ৪ নাম্বারটা সমাধান করব। একটু পড়ে নি। মিনা ১০০ টাকার একটি নোট নিয়ে বাজারে গেল। তাহলে মিনা হচ্ছে কয় টাকার নোট নিয়ে? ১০০ টাকার একটা নোট নিয়ে সে বাজারে গেল। সে একটি দোকান থেকে প্রতিটি এক্স টাকা দামের ১ ডজন কলম কিনল। সে একটি দোকান থেকে প্রতিটি এক্স টাকা দামের ১ ডজন কলম কিনল। ১ ডজন সমান কয়টি? ১২টি কলম কিনল। দোকানদার তাকে ৪০ টাকা ফেরত দিলেন। তাহলে দোকানদার তাকে কয় টাকা ফেরত দিল? ৪০ টাকা। মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি ১২ টাকা দামের ওয়াইটি খাতা কেনায় ৪ টাকা অবশিষ্ট রইল। তাহলে প্রতিটি খাতা কয় টাকা? ১২ টাকা। দামের ওয়াইটি খাতা কেনায় ৪ টাকা অবশিষ্ট রইল। ক নম্বর বলেছে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো। প্রতিটি কলমের মূল্য, এখানে যে এক্স টাকা দামের ১ ডজন কলম কিনলো, এই প্রতিটি কলমের মূল্য নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমরা ক নাম্বারটা সমাধান করে ফেলি। ক নাম্বার সমাধান দিয়ে আমরা জানি দিয়ে ১ ডজন সমান কয়টি? ১২টি। একটি কলমের দাম কয় টাকা? এক্স টাকা। এখান ক্ষেত্রে নির্দিষ্টভাবে বলে দিয়েছে সে একটি দোকান থেকে প্রতিটি এক্স টাকা দামের ১ ডজন কলম কিনলো। প্রতিটি কলমের দাম কত? প্রতিটি বলতে একটি কলমের দাম হচ্ছে এক্স টাকা। তাহলে একটি কলমের দাম হচ্ছে এক্স টাকা। অতএব আমরা অতএব ইউজ করব। অতএব ১২টি কলমের দাম কয় টাকা হবে? তাহলে গুণ হবে। একটি কলমের দাম যদি এক্স টাকা হয় তাহলে ১২টি কলমের দাম বেশি, আর বেশি হলে সেটা আমরা কি করব? গুণ করব। তাহলে এখানে হচ্ছে কত আমাদের? এক্স ইন্টু 12 টাকা, অথবা 12 ইন্টু এক্স টাকা হিসাবে দিল হয়। তো এখানে এক্স আছে, এক্স ইন্টু, যেহেতু ১-এর চেয়ে ১২ বেশি এই জন্য আমরা গুণ করেছি। তাহলে কত হচ্ছে? 12x টাকা। তাহলে ১২টি কলমের দাম হচ্ছে 12x টাকা। এবার দোকানদার ৪০ টাকা ফেরত দেয়। ১২টি কলমের দাম হচ্ছে কত? তাহলে একটা জিনিস ভাবো, দোকানদার তাকে ৪০ টাকা ফেরত দেয়। তাহলে ১২টি কলমের দাম কয় টাকা হচ্ছে নির্দিষ্টভাবে বের হয়ে যাবে। তাহলে ১০০ মাইনাস ৪০, কারণ দোকানদারকে সে দিয়েছিল কয় টাকা? এই যে দোকানদার তাকে কয় টাকা ফেরত দিয়েছিল? ৪০ টাকা ফেরত দিয়েছিল। আর তাহলে সে টাকা দিয়েছিল ১০০ টাকা। তাহলে ৪০ টাকা ফেরত দিয়েছে। ফেরত দেওয়া মানে ব্যাক দেওয়া বা মাইনাস করে দেওয়া। তাহলে কয় টাকা হচ্ছে? মাত্র ৪০ টাকা। এখানে কয় টাকা হচ্ছে? মাত্র ৪০ টাকা। ৪০ টাকা ফেরত দিয়েছে, তার মানে কলমের টোটাল ১২টি কলমের দাম হচ্ছে এখানে কয় টাকা? ৬০ টাকা। আবার ১২টি কলমের দাম এখানে কয় টাকা হচ্ছে? 12x। তাহলে এটা প্রশ্ন মতে বা সত্য মতে আমরা দেখে নিই। প্রশ্ন মতে অথবা সত্য মতে হিসাবে দিয়ে কমা দেব। এইটাও কিন্তু কলমের দাম, এইটাও কিন্তু কলমের দাম। দুইটা কলমের দাম যদি একই রকম হয়ে যায় তখন আমরা সত্য মতে বা প্রশ্ন মতে চলে আসবো। এখানে যে 12x ছিল এটা ১২টি কলমের দাম। এইখানে দোকানদার তাকে ফেরত দিয়েছিল ১২টি কলমের দাম। তাহলে কত হচ্ছে? ১০০ টাকা দিয়েছিল, ৪০ টাকা ফেরত, তার মানে হচ্ছে কয় টাকা? ৬০ টাকা। অতএব ১২-র সাথে এক্স কি হিসাবে? গুণ হিসাবে। সমানের যদি এই সাইডে আসে, এই যে কি হয়ে গেল? ভাগ। তাহলে ১২ দিয়ে আমরা ৬০কে যদি ভাগ করি, ৫ বারান কত হয়? ৬০। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? অতএব এক্স ইকুয়াল 5। তাহলে এখানে আমরা কিসের দাম পাচ্ছি? এই এক্সটি কলমের দাম। তাহলে প্রতিটি কলমের মূল্য বা দাম হচ্ছে কত টাকা? ৫ টাকা। এখানে আমরা সমান চিহ্ন হিসেবে দিতে পারি। এটাই কিন্তু ক নম্বর প্রশ্নের উত্তর। এখানে ওইটা চেয়েছে যে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো, মানে প্রতিটি বলতে একটি কলমের মূল্য। এবার আমরা খ নাম্বারটা সমাধান করে দেখি। মিনা কয়টি খাতা কিনেছিল? মিনা এখানে কয়টি খাতা কিনেছিল? এখানে বলেছে দেখো, মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি ১২ টাকা দামের ওয়াইটি খাতা কেনায় ৪ টাকা অবশিষ্ট রইল। তার মানে যে কয় টাকা খরচ কলম কিনতে, তার সাথে খাতা কেনার জন্য আরো ৪ টাকা অবশিষ্ট ছিল, কারণ যা ছিল টাকা দিয়েছিল তার ভিতরে ৪ টাকা অবশিষ্ট ছিল। এবার দেখি আমরা সমাধান করে। খ নাম্বার দিয়ে আমরা সমাধান দিয়ে অঙ্কটা শুরু করব। কলম কেনার পর মিনার কাছে রইল কয় টাকা? মাত্র ৪০ টাকা। কারণ কলম নিয়েছিল টোটাল হচ্ছে ৬০ টাকা, সেটা তোমাদেরকে দেখালাম। তাহলে কলম কেনার পরে মিনার কাছে ছিল কয় টাকা? মাত্র ৪০ টাকা। এখানে আমরা সমান হিসাবে দিতে পারি। মিনা খাতা কিনেছিল কত? ওয়াই টাকা। ওয়াইটি মানে একটি। এই যে এখানে উল্লেখ করে দিয়েছে
মিনা কয়টি খাতা কিনেছিল? ওয়াইটি মানে ওয়াইটি খাতা কিনেছিল। প্রতিটি খাতার দাম ছিল কয় টাকা? 12 টাকা। তাহলে একটি খাতা, তাহলে মিনা খাতা কিনেছিল ওয়াইটি, কয়টা নির্দিষ্টভাবে বলা নেই, সে কয়টি সেটা তোমাদের বের করতে হবে। একটি খাতার দাম কয় টাকা? 12 টাকা। আসলে কি একটি খাতার দাম 12 টাকা? এই যে এখানে বলা হয়েছে মিনা একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দাম, তার মানে একটি খাতার দাম হচ্ছে কয় টাকা? এই যে এখানে দিতেছে 12 টাকা। তাহলে একটি খাতার দাম যদি 12 টাকা হয়, তাহলে ওয়াইটি খাতার দাম, তাহলে কি হবে? একের চেয়ে ওয়াই বেশি, তো সে অনুযায়ী কি হবে? গুণ হবে। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি সৌন্দর্য বৃদ্ধির জন্য। তাহলে 12 ইন্টু ওয়াই, তাহলে এটা গুণ করলে কত হয়? 12 ওয়াই টাকা। এটা হলো। আবার খাতা কেনার পর অবশিষ্ট রইল কয় টাকা? আবার 4 টাকা। অবশিষ্ট বলতে দোকানদার তাকে আরো মন খরচ 4 টাকা ফেরত দেয়, অবশিষ্ট রয়েছে। খাতা কেনার পরে, কলম কেনার পরে তার কাছে ছিল মাত্র 40 টাকা, আবার খাতা কেনার পরে তার কাছে রয়েছে ব্যাগ ছিল 4 টাকা, তার মানে 36 টাকা খরচ হয়েছে খাতা কিনতে। সেক্ষেত্রে আমাদের ওয়াইটি খাতার দাম কত? 40 মাইনাস 4, তার মানে কয় টাকা? 36 টাকা খরচ হয়। একটা জিনিস ভালো করে ভাবো, কলম কেনার পর তার কাছে ছিল টোটাল 40 টাকা কলম কেনার পরে, কিন্তু আবার খাতা কেনার পরে 4 টাকা অবশিষ্ট ছিল, তার মানে খরচ হয়েছে 40-এর ভিতর যদি 4 টাকা অবশিষ্ট থাকে, তার মানে 36 টাকা খরচ হয়েছে। তাহলে প্রশ্ন মতে এইখানে দেখো 12 ওয়াই, এই যে ওয়াইটি খাতার দাম কত ছিল? এখানে পেয়েছে আমরা 12 ওয়াই। একটা জিনিস ফলো করো, 12 ওয়াই টাকা। আবার এখানে খাতা কেনার পরে পেয়েছি কত আমরা? 36 টাকা। তাহলে 36 টাকা খরচ হয়েছে, এখানে 12, এখানে 12 ওয়াই টাকা খরচ হয়েছে। তাহলে প্রশ্ন মতে বা সত্য মতে এখানেও 12 ওয়াই টাকা, এখানে 36 টাকা, কারণ দুটা খরচ। তাহলে 12 ওয়াই ইকুয়াল 36 বা 36। ইমপ্লাইজ অর বা যে কোনো একটা জিনিস ব্যবহার করতে পারি। 12 এর সাথে ওয়াই কি হিসাবে ছিল? ইন্টু বা গুণ হিসাবে। তো ওয়াইটা রেখে দিলাম, এখানে যে সহগ ছিল সেটা ওই সাইডে যায় কি হবে? ভাগ হয়ে যাবে। এদিক গুণ থাকলে ওই সাইডে যায় কি হয়? ভাগ হয়। তাহলে একটা জিনিস ফলো করো, 12 তাহলে গুণ হিসাবে ছিল, এই সাইডে এসে হয়ে গেছে ভাগ। তাহলে 12 দিয়ে আমরা 36কে ভাগ করলে কত পাই? 3 বারং 36, এই যে কেটে দিয়ে পাচ্ছি। অতএব ওয়াই ইকুয়াল 3, মানে ওয়াই এর মান কত পাচ্ছি আমরা? 3। অতএব মিনা খাতা কিনেছিল কয়টি? তাহলে এখানে আমরা 3টি খাতা কিনেছিল। তাহলে 3 বারং 36 টাকা, কারণ এক একটা খাতার দাম ছিল 12 টাকা। তাহলে 3টা খাতা কিনেছিল। ওয়াইটি খাতা বলেছে, নির্দিষ্টভাবে বলা ছিল না। ওয়াইয়ের মান পেয়েছে আমরা কত? 3। তার মানে এখানে 3টি খাতা কিনেছিল। এটাই কিন্তু খ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করব, একটু ভালো করে ফলো করো। 5 নাম্বার, করিম সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায়। তাহলে করিম তার কয় টাকা? 56,000 টাকার কিছু টাকা বার্ষিক, মানে বছরে মুনাফা পায় কত পার্সেন্ট? 12%। বাকি টাকা বার্ষিক 10% মুনাফার বিনিয়োগ করলেন। 1 বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। তার কয় টাকা? 6,400 টাকা। তিনি 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন? 12% মুনাফা যেখানে পায় বার্ষিকে, বছরে, সেটা বাদ, কিন্তু এই যে 10% মুনাফা বিনিয়োগ করেছিল, সেখান থেকে সে কত টাকা মানে সেখানে কয় টাকা বিনিয়োগ করেছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে কয় টাকা 10% হারে যে মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছে সেটা তোমাদের এখানে বের করে দেখাতে হবে। তো সমাধান দিয়ে আমরা অঙ্কটা শুরু করবে। এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। অবশ্যই ভালো করে দেখতে হবে অঙ্কটা কি করতে হবে। মনে করি করিম সাহেব 10% মুনাফা বিনিয়োগ করেছেন x টাকা, কারণ এখানে তোমরা একটা জিনিস ফলো করো, 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করে সেটা তো বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা কি করলাম? ধরে নিলাম যে 10% হারে বিনিয়োগ করেছিল x টাকা, এটা ধরে নিয়েছি। কিন্তু অতএব দেবো, দেওয়ার পরে 12% মুনাফায় বিনিয়োগ করেছেন কয় টাকা সেটা দেখলে বোঝা যাবে। তাহলে 12% হারে বিনিয়োগ করেছেন, তার মানে 56,000 টাকার ভিতর যদি আমরা x টাকাটা মাইনাস করে দিই, তাহলে সেইটা হচ্ছে কি, কিসে বিনিয়োগ করেছে? মুনাফার বিনিয়োগ করেছে, বের হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের মুনাফার বিনিয়োগ করেছে 56,000 মাইনাস x টাকা। 56,000 ভিতরে x টাকা বলতে কয় টাকা সেটা বের হয়ে গেলে তাহলে টোটাল আমরা বুঝতে পারবো কয় টাকা মতো বিনিয়োগ করেছে।
এবার একটু ফলো করো, 100 টাকার 1 বছরের মুনাফা কত? 10 টাকা। এটা কিভাবে হয় একটু বোঝায়। এখানে বলেছে বার্ষিক, বার্ষিক বলতে কয় বছরে? এখানে 1 বছরকে বোঝায়। এখানে পার্সেন্ট, পার্সেন্ট মানে কত আসে? 100 আসে। তাহলে একটা জিনিস ভাবো, এই 100 টাকায় 1 বছরের মুনাফা তাহলে কয় টাকা হবে? 10 টাকা হবে। তো এখানে কি দিয়েছে? এই যে 100 টাকার 1 বছরের মুনাফা কত হইলে সমান 10 টাকা। অতএব এই যে এখানে অতএব 1 টাকার 1 বছরের মুনাফা, আচ্ছা 100 চেয়ে যদি 1 কম, এই জন্য কম হলে কি হয়? ভাগ হয়। এখানে যে 10 টাকা ছিল সেটা যায় উপরে, এখানে যে 100 থাকে সেটা চলে আসে নিচে। এটা বুঝতে পেরেছো? এবার x টাকার 1 বছরের মুনাফা, তাহলে এখানে 1 এর চেয়ে x মন করে বড় বা বেশি, তাহলে এইখানে যেটা হবে সেটা ওই সাইডে যায় কি হবে? লবের সাথে গুণ, মানে উপরের সংখ্যার সাথে কি হয়ে যায়? গুণ হয়। তাহলে এখানে যে 500 থাকতো বা 5000 থাকতো, এটা গুণ হতো কার সাথে? 10 এর সাথে। তাহলে এক্সটা কোথায় যায় গুণ হবে? 10 এর সাথে হবে। তাহলে এখানে 10x বাই 100, তাহলে এখানে 10x বাই 100 আমরা পেলাম এখানে। এটা তোমাদের একটু মনে রাখতে হবে, এটা অবশ্যই আমাদের কাজে লাগবে। করো, এবার বার্ষিক মানে কি? বছর। বার্ষিক মানে 1 বছরে 12% মুনাফা হয়। তার মানে এখানে মুনাফা আছে কয় পার্সেন্ট? 12%। তো পার্সেন্ট মানে 100, তাহলে এখানে 100 আসবে। 100 টাকা কয় টাকা হবে? 12 টাকা। এবার দেখো, আবার দেব, কমা দেব, 100 টাকার 1 বছরের মুনাফা কয় টাকা? এই যে 12 টাকা। এই যে তোমাদের দেখালাম, এই যে 12 টাকার এটাও বের করে নিতে হবে। অতএব অতএব 1 টাকার 1 বছরের মুনাফা, তাহলে 100 টাকা চেয়ে 1 কম, তাহলে কম হলে কি হয়? ভাগ হয়। তাহলে এখানে যে 12 টাকা ছিল 12 যাবে উপরে, আর এখানে যে 100 ছিল সেটা যাবে নিচে। এবার এখানে আমাদের কয় টাকার, এখানে কিন্তু উপরে উল্লেখ করে দিয়েছে। এখানে দেখো 12% মুনাফা বিনিয়োগ করেছিল 56,000 মাইনাস এক্স টাকা। এই যে 12%-এর এটা, যেটা 12%-এর কথা উল্লেখ করেছে, এই জন্য নিলাম 56,000 মাইনাস এক্স টাকা। আর 10% এটা কেন এখানে এক্স নিয়েছিলাম? এই যে 10% মুনাফা বিনিয়োগ করেছে, আমরা ধরেছিলাম এক্স টাকা, এই জন্য এক্স। আর এটা কত নেব আমরা? এই যে 56,000 মাইনাস এক্স টাকা। তাহলে একের চেয়ে এটা বেশি বা বড়, এই জন্য 12-র সাথে যায় উপরে কি হয়ে গেল? এই যে গুণ হয়ে গেল। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নিতে পারতাম, বাট এটার ক্যালকুলেশন না করে একবার ওইখানে চলো। এটাও দেখো 100 টাকা 1 বছরের মুনাফা, ওইটাও। তো তখন চলে যাব কি প্রশ্ন মতে বা শর্ত মতে। তো কোনটা আগে দিতে হবে? কারণ এটাও 100 টাকা 1 বছরের মুনাফা 12 টাকা, ওইটা 100 টাকা 1 বছরের মুনাফা 10 টাকা। ওইটার এটা যেহেতু একই জিনিস, তাহলে আমরা কি করবো? এখানে যোগ করব। তাহলে 10x বাই 100 প্লাস 12x ইন্টু কত? 56,000 মাইনাস এক্স বাই 100, আবার সমান কত দেব? 6,400 টাকা। তো 6,400 পাইলে কোথায়? এই যে এখানে মোট মুনাফা পেলেন, মোট এই যে এটা মুনাফা পাইছে, আর 12% এটা মুনাফা, 10% এটা মুনাফা। মুনাফা বলতে কি হয়? লাভ হয়। তাহলে এইটা মুনাফা, এইটা মুনাফা, তাহলে অবশ্যই যোগ হবে। এখানে যেহেতু সমষ্টি বা মোট হয়ে যাচ্ছে, এখানে মোট মুনাফা পাচ্ছে, আবার এইখানে মোট মুনাফার কথা উল্লেখ হয়েছে। দেখো মোট 6,400 টাকা মুনাফা পেল। তাহলে যখন একই জিনিস পাই তখন শর্ত মতে বা প্রশ্ন মতে আসে। এবার একটু আমরা ক্যালকুলেশনটা দেখি, একটু ভালো করে ফলো করো। এখানে আমরা কি করব? লসাগু। নিচে এটাও হর 100, এখানে হর 100, তাহলে আমাদের লসাগু কত হইল? 100। নিয়ম, এই একটু ফলো করো, এই 100 দিয়ে যদি 100-কে আমরা ভাগ করি কত হয়? 1 হয়। সে 1 দিয়ে ওপরের লবের সাথে আমরা কি করে দেবো? গুণ করে দিলে ওইটা হয়। তো একবার এরা কি করেছে? এখানে গুণ করে দিয়েছে, যে 12 আর 56,000 গুণ করে হয়েছে 6,72,000। তাহলে 12 আর 56,000 গুণ করে হয়েছে 6,72,000, মাইনাস ছিল মাইনাস, 12 দিয়ে এক্স এর সাথে গুণ করে হয়েছে 12x, প্লাস এই যে এখানে প্লাস ছিল প্লাস। এবার দেখো নিচের 100 দিয়ে নিয়ম হচ্ছে নিচের হর দিয়ে লসাগুকে ভাগ করলে কত হয়? 1 হয়। এই 100 দিয়ে 100-কে ভাগ করলে 1 হয়, সে 1 দিয়ে উপরে 10x এর সাথে গুণ করো, তাহলে কত হয়? 10x। আর এখানে 6,400 ছিল, 6,400 বসে গেল। এবার একটু ফলো করো, আমরা একটু ক্যালকুলেশন করি। এই যে 6,72,000 বসিয়ে দিলাম, 10x এর আগে প্লাস, 12x এর আগে মাইনাস, প্লাস মাইনাসে কি হয়ে যায়? মাইনাস। 12x এর ভিতর যদি
10x বাদ দিই তাহলে কত x হয়? 2x হয়। এই 2x বা 2x। তো এর আগে কেন মাইনাস হয়? কারণ হচ্ছে 12x বড়, 12x এর আগে মাইনাস, এই জন্য এখানে চিহ্নটা হবে মাইনাস। এবার ইকুয়াল ছিল ইকুয়াল, এইখানে একবারে এরা ক্যালকুলেশন করে দিয়েছি, একবারে ক্যালকুলেশন করা হয়েছে। এই সাইডে যদি ভাগ থাকে তাহলে ওই সাইডে যায় কি হয়ে যায় বলে দিন? গুণ। এই সাইডে 100 ভাগ হিসেবে ছিল, 6000 ওই সাইডে যায় হয়ে গেছে এই যে গুণ 100। আশা করি এটাও বুঝতে পেরেছো, এটাও বুঝতে পেরেছো। এবার দেখো আমরা সবসময় চেষ্টা করব সংখ্যাগুলো ডাইন সাইডে। এবার 6400 সাথে যদি 100 আমরা গুণ করে ফেলি তাহলে 6,40,000, 6,40,000 হয়। 6400 সাথে যদি 100 গুণ করি 6,40,000 হয়, হয়েছে। এবার 6,72,000 এর আগে প্লাস চিহ্ন সমানে ওই সাইডে যা হয়ে গেছে কি হয়েছে? মাইনাস চিহ্ন। এখানে -2x ছিল, এখানে -2x। এবার 6,40,000 আর এখানে 6,72,000। তো এর আগে মাইনাস চিহ্ন, এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করব। 6,72,000 এর ভিতরে যদি আমরা 6,40,000 বাদ দিই তাহলে কয় হাজার থাকে? মাত্র 32,000। 32,000 আগে কি চিহ্ন হবে? এখানে সবচেয়ে বড় 6,72,000, এর আগে মাইনাস রয়েছে, এই জন্য হয়ে গেলে এর আগে মাইনাস। তবে একটা কাজ করতে পারি, এখানে আমরা কাজ ক্যালকুলেশন করতে পারতাম যে 2x এর আগে মাইনাস আর 32,000 আগে মাইনাস, মাইনাস মাইনাস উঠে যায় বা মাইনাস মাইনাস কেটে যায়। লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে একই চিহ্ন থাকলে উভয় পক্ষ থেকে উঠে যাবে, কেটে দিতে পারি। তো এখানে কাজ করা হয়েছে, 2 এর সাথে x কি হিসাবে রয়েছে? গুণ। তাহলে -2x এখানে গুণ হিসাবে আছে, x ছিল x রেখে দিলাম, তাহলে ওই সাইডে যায় কি হয়ে যায়? ভাগ হয়। -2 এখানে চলে আসলো, তাহলে মাইনাস মাইনাসে কেটে গেল। 2 দিয়ে 32,000কে আমরা যদি ভাগ করি তাহলে কত চলে আসে? এই যে 16,000 চলে আসে। এখানে আমরা 16,000 দিতে পারি। তাহলে x এর মান বের হয়ে গেল কত? 16,000 টাকা। তাহলে এখানে অতএব তিনি 10% মুনাফার বিনিয়োগ করেছেন কত? 16,000 টাকা। এখানে কেন 10% হারে বিনিয়োগ করেছে? কারণ x এর মান বের হয়েছে, আর x এর মানটাই কিন্তু আমরা ধরেছিলাম বিনিয়োগ, যে তিনি বিনিয়োগ করেছিল x টাকা। তাহলে x এর মান বেরিয়ে গেছে কত? 16,000 টাকা। অতএব তিনি 10% মুনাফা বিনিয়োগ করেছেন কত? 16,000 টাকা। এটাই কিন্তু অ্যান্সার। এবার আমরা 6 নাম্বার প্রশ্নটা সমাধান করব। কিভাবে করতে হবে, কেমন হবে, ফার্স্ট আমরা অঙ্কটা একটু পড়ে নিই। কোনো এক ক্রিকেট ম্যাচে সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করে। কোনো একটা ম্যাচে সাকিব হচ্ছে কয় রান করে? মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করে। মুশফিকুর রহিম যদি 100 রান করে তাহলে সাকিব করেছে 200 রান। মুশফিকুর রহমান যদি 10 রান করে সাকিব করবে 20 রান, এরম দ্বিগুণ করেছে। মাত্র 2 রানের জন্য দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয়নি। তার মানে মাত্র 2 রানের জন্য দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয়নি। তার মানে মুশফিকুর রহমানের 2 রান মনে করে 198 রান করতে যায় সে আউট হয়ে গেছে। তাহলে সাকিব তার ডাবল করতে হবে, তার মানে 300 কত? 94 রানে সে আউট হয়ে গেছে। কে কত রান করেছে সেটা তোমাদের এখানে বের করতে হবে। মুশফিকুর রহমান কত রান করেছে আর সাকিব কত রান করেছে সেটা বের করতে হবে। এখানে মুশফিকুর রহমান কত রান করেছে নির্দিষ্টভাবে উল্লেখ করিনি, এই জন্য আমরা ধরে নেব। তাহলে প্রথমে আমরা একটা কাজ করি, সমাধান দেব, দিয়ে মনে করি কমা দেব। এখানে মুশফিকুর রহমানের কয় রান সেটা উল্লেখ করি না, আমরা ধরে নেব মুশফিকুর রহমান রান করে কত? x, এবং সাকিব করে 2x রান। কেন 2x দিলাম? কারণ মুশফিকুর রহমান যা করবে, মুশফিকুর রহমান 1 রান করে, সাকিব তার সাথে দ্বিগুণ, দ্বিগুণ বিলেছে মানে 2 গুণ। তাহলে এখানে দেখো সাকিব করে 2x রান, কেন? মুশফিক যা করবে তার সাথে দ্বিগুণ করেছে, এই জন্য দ্বিগুণ, 2 গুণ দিয়েছি আমরা। এবার দুইজনের রানের সমষ্টি, আর যখনই দুইজনের রানের সমষ্টির কথা বলেছে, সমষ্টি মানে যোগ, তাহলে দুইজন রানের সমষ্টি সমান দেব। এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে পারি আমরা। এখানে মুশফিকুর করেছে x প্লাস সাকিব করেছে 2x, তাহলে কত x আছে? 3x আছে। তাহলে তাদের দুইজনের রানের সমষ্টি হচ্ছে 3x। তাহলে যখন দুইজন রানের সমষ্টির কথা উল্লেখ করেছে তাহলে এখানে আমরা কি দেব? 3x দিলাম প্রশ্ন মতে, কমা 3x ইকুয়াল 3x দিলাম, তাহলে দুইজন রানের সমষ্টি। আবার এখানে একটা জিনিস ফলো করো,
মাত্র 2 রানের জন্য দুইজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয়নি। 2 রানের জন্য কয় রান? মাত্র 2 রান। তাহলে মুশফিকুর রহমান যদি 200 ডাবল সেঞ্চুরি বলতে 200 হতে হবে। তার চেয়ে আবার 2 কত? কম। আর যেহেতু কমের কথা উল্লেখ করা হয়েছে এই জন্য মাইনাস দেওয়া হয়েছে। তাহলে 1 সেঞ্চুরি সমান কত? 100 রান। তাহলে 2 সেঞ্চুরি সমান কত? 200। তো 200 হচ্ছে কয় রান কম বলেছে? 2 রান। 2 রানের জন্য সেঞ্চুরি হয়নি, তার মানে মাইনাস করে দেব 2। তাহলে 3x ছিল 3x, 200-র ভিতর যদি আমরা 2 বাদ দিই তাহলে কত হয়? 158। তো 3-র সাথে x কি হিসাবে? গুণ। তাহলে 3 যদি ওই সাইডে যায় 198 ডিভিশন 3, এখানে গুণ হিসাবে থাকলে ওই সাইডে যায় ভাগ হবে। তো 3 দিয়ে যদি 198কে ভাগ করি কত হয়? 66 রান। তাহলে অতএব x সমান কত? 66 রান। তাহলে মুশফিকুর রহমান যদি রান করে কত? 66 রান। কারণ x এর মান যা বের হবে সেটা কার হবে? মুশফিকুর রহমানের। তাহলে এখানে একটু ফলো করো। অতএব মুশফিকুর রহমান করে x রান। x রান বলতে x এর মান পাইছি কত আমরা? 66। তার মানে 66 রান করে মুশফিকুর রহমান। যে 66 করে তাহলে অতএব সাকিব করে 2x। তো 2 ছিল 2, 2-র সাথে x গুণ হিসেবে দিলাম গুণ। x এর মান কত পাইছে? যে মুশফিকের রান হচ্ছে 66, তার মানে x এর মান 66। তাহলে x দিলাম 66। 2 দিয়ে 66কে রান করলে কত হয়? 132 রান। মুশফিকুর রহমান করে 66 রান, আর সাকিব ডাবল যেহেতু করে দ্বিগুণ করে, তার মানে সাকিব করে 132 রান। অতএব মুশফিকুর রহমান রান করে হচ্ছে 66 রান আর সাকিব করবে 132 রান। এটা হচ্ছে প্রশ্নের সমাধান, এটা হচ্ছে অ্যান্সার। আমরা অ্যান্সার হিসাবে দিয়ে দিতে পারি মুশফিকে 66 রান করেছে আর সাকিব করেছে 132 রান, এই দুইটাই কিন্তু অ্যান্সার। এবার 7 নম্বর প্রশ্নটা সমাধান করব। খালি ঘর পূরণ করো। এখানে খালি ঘর পূরণ করতে বলেছে 7 নম্বর। 7 নম্বরে কয়টা অঙ্ক দিয়েছে আমরা একটু দেখি। 7-এ টোটাল অঙ্ক দিয়েছে 2টা। ফাঁকা ঘর প্লাস ফাঁকা ঘর ইকুয়াল কত? 10। ফাঁকা ঘর মাইনাস ফাঁকা ঘর ইকুয়াল কত? 12। আবার মানে এইটা আর এইটা যোগ করে পাবো কত? আমাদের 10। এইটা আর এইটা বিয়োগ করে করতে হবে আমাদের কত? 12। আবার এই সাইডে এইখানে যে দুইটা সংখ্যা দেবে সেটা যোগ করে পাবো কত? 17। আবার এই সাইডে যে দুইটা সংখ্যা যোগ করবো ওপর নিচ করে সেখানে পাবো কত? 10। তাহলে দুই সাইডে মিলাতে হবে। ক নাম্বার ধরি, আমরা ধরে নিয়েছি ক নাম্বার এইখানে দিলাম এ ধরলাম, আর এই ফাঁকা ঘরে ধরলাম বি, এই ফাঁকা ঘরে সি, আর এই ফাঁকা ঘরে ধরলাম ডি। এটা তোমাদের ধরে নিতে হবে। একটা জিনিস ফলো করো, এ প্লাস বি সমান পালাম কত? এই যে 10। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার সি মাইনাস ডি সমান পালাম কত? 12। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এ প্লাস সি এই সাইডে এবারে যোগ করো, এ প্লাস সি সমান পালাম কত? 17। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আবার বি প্লাস ডি এটা সমান পালাম কত? 10। এই যে বি প্লাস ডি সমান পালাম 10। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এবার দেখো 1 নম্বর আর কত? 4 নম্বর। এই 1 নাম্বার আর 4 নাম্বার আমরা সমীকরণ হতে পাই। কেন এই দুটা নেব আমরা? কারণ হচ্ছে 1 নাম্বার পাইছি 10 আর 4 নাম্বারও পাইছি 10। দেখি 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণ হতে পাই। তাই 1 নাম্বার এ প্লাস বি সমান বি প্লাস ডি। তাহলে একটা জিনিস ফলো করো, এখানে আমরা বা ইমপ্লাইজ অর ব্যবহার করতে পারি। আমরা বাম সাইডে শুধু এ রাখলাম, তাহলে এই বি যদি আমরা সমান ওই সাইড দিই তাহলে কি হয়ে গেল? এই যে মাইনাস বি। তাহলে এ সমান, এবার এই বির আগে মাইনাস, বির আগে প্লাস, প্লাস মাইনাস কেটে দিলে অতএব এর এ সমান কত পেলাম? ডি। এবার আমাদের এখানে বাকি আছে কত? এখানে আমাদের এটার কাজ কমপ্লিট হইলো। বাকি আছে আমাদের হচ্ছে কত? 2 নম্বর সমীকরণ আর 3। তাহলে দেখো আবার দেব, কমা দেব। 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, কারণ 3 নম্বর সমীকরণ কত আমাদের? এই যে 17। এই যে এটা এ প্লাস সি সমান 17, এটা 3 নম্বর সমীকরণ। আর সি মাইনাস ডি সমান 12, এটা 2 নম্বর সমীকরণ। সবচেয়ে বড় হচ্ছে 17, এইটার ভিতর আমরা এটা বিয়োগ করে পাই। তাহলে অবশ্যই প্রথম যেটা বড় সেটা আমরা আগে দেব। 3 নম্বর সমীকরণ হচ্ছে এ প্লাস সি সমান 17। দেখো এ প্লাস সি, তাহলে যেহেতু বিয়োগ করছি এই জন্য বিয়োগ চিহ্ন দিলাম। এবার কি করব? আমরা বিয়োগ চিহ্ন দিয়েছি যেহেতু। এবার আমাদের 2 নম্বর দেখো সি
কত সি মাইনাস ছিল মাইনাস, ডি ছিল ডি, ব্র্যাকেট দিলাম। এবার তাহলে 17, তাহলে 3 নম্বর সমীকরণ ছিল আমাদের 17, দিলাম 17, 3 নম্বরটা আগে দিলাম। এবার মাইনাস বিয়োগ কত হলো বিয়োগ, তারপরে 12 ছিল, এই যে 2 নম্বরটা 12, এই যে 2 নম্বর পরে ছিল 12 দিলাম। এবার এখানে একটু ফলো করো, মাঝখানে ইকুয়াল বা অর থাকলে কি দেবো বা চিহ্ন। এখানে ফলো করে এ ছিল এ, প্লাস ছিল প্লাস, সি ছিল সি, ব্র্যাকেট যখনই তুলব মাইনাস ছিল মাইনাস, সি ছিল সি, মাইনাস মাইনাস হয়ে গেলে প্লাস, ডি ছিল ডি, ইকুয়াল ছিল ইকুয়াল। 17 ভিতর 12 যদি মাইনাস করে কত হয় আমাদের 5। এবার এখানে একটু ফলো করো, এই যে সির আগে মাইনাস, সির আগে প্লাস কেটে গেল, তাহলে এখানে থাকছে এ প্লাস ডি, এ প্লাস ডি ইকুয়াল 5। এখানে একটা জিনিস ফলো করো, এর মান কিন্তু আমরা অলরেডি এখানে একটা পেয়ে গেছি, এ সমান কত ডি। তাহলে দেখো এ ছিল এ, প্লাস ছিল প্লাস, ডি এর মান কত আমরা পাচ্ছি, ডি এর মান এ পাই, এ সমান যদি ডি হয় তাহলে ডি সমান এ, তাহলে এই জায়গায় যে ডি আছে ডির মান বসালাম, এই যে আমাদের এ, এটা এই যে যেহেতু এ সমান ডি, তাহলে ডির মান এখানে বসালে এ হয়ে যায়। তাহলে এ আর এ যোগ করলে কত হয় 2a সমান 5, 5 ছিল 5 সমান 5 ছিল 5। এবার 2 এর সাথে কি হিসাবে আছে, গুণ হিসাবে আছে, তাহলে 2 যদি এই সাইডে আসে ভাগ হয়ে যায়। অতএব এ সমান পেলাম 5/2। সুতরাং ডি সমান পাচ্ছি কত 5/2। এ সমান 5/2, ডি সমান 5/2 কিভাবে হয়, তো এই যে এ সমান যদি ডি হয় তাহলে ডি সমান এ হয়, তাহলে এ সমান 5/2 যদি পাই তাহলে ডি সমানও 5/2 হয়ে গেল। এর মান আর ডির মান পেয়ে গেলাম। এর মান আর ডির মান একই যেহেতু, তো এ এর মান 1 নম্বর সমীকরণে বসাবো। এর মান সর্বপ্রথম কোন নম্বর সমীকরণে 1 নম্বরে বসাই। তো 1 নম্বর সমীকরণটা আমাদের কেমন ছিল সর্বপ্রথম জানতে হবে। তো 1 নম্বর সমীকরণ ছিল a প্লাস বি সমান 10, a প্লাস বি সমান ছিল 10। আমাদের এখানে একটু ফলো করো, a প্লাস বি সমান ছিল 10। একটা জিনিস ফলো করো, এর মান আমরা পেলাম কত, এর মান 5/2, এই যে 5/2, প্লাস ছিল প্লাস, বি ছিল বি, ইকুয়াল ছিল ইকুয়াল, 10 ছিল 10। এবার মাঝখানে ইকুয়াল থাকলে এখানে আমরা কি দিতে পারি, বা বিটা রেখে দিলাম, 10 ছিল 10, 5/2 আগে প্লাস চিহ্ন সমানে ওই সাইড যা হয়ে গেছে, দেখো দেখো মাইনাস চিহ্ন, মাইনাস 5/2। এবার বির মান এখানে একটু আমরা কি করেছি লসাগু, একটু ভালো করো, এই যে 2 হচ্ছে লসাগু, এই 2 দিয়ে 2 কে ভাগ করলে কত হয় 1, সে 1 দিয়ে 5 এর সাথে গুণ করলে 5, মাইনাস ছিল মাইনাস। এবার 2 দিয়ে সরাসরি 10 এর সাথে কি করতে হবে গুণ, তাহলে কত হয় 20 হয়। 20 এর ভিতর যদি আমরা -5 করি তাহলে কত হয় 15। তাহলে এখানে অতএব বি ইকুয়াল 15 কত হয়ে গেল 2। তার মানে এর মান পাইছি, ডি এর মান পাইছি, আবার বি এর মান পেয়ে গেলাম। তো বি এর মান কত পেলাম আমরা 15/2। এর মান 3 নম্বর সমীকরণ বসিয়ে পাবো। এর মান 3 নম্বরে বসাইনি, তো 3 নম্বর সমীকরণ ছিল হচ্ছে আমাদের কি a প্লাস সি সমান 17। তাহলে এখানে দেখো a প্লাস সি সমান ছিল 17। তো এর মান পাইছি 5/2 প্লাস ছিল প্লাস, সি করতেছি ইকুয়াল 17। তাহলে সিটা যদি আমরা রেখে দিই, যেহেতু এই সাইড মাঝখানে ইকুয়াল আছে, তো ইকুয়াল থাকলে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যখনই থাকতো আমরা অর বা ইমপ্লাইজ দিতে পারি। সিটা রেখে দিলাম, 17 ছিল 17, এই 5/2 আগে প্লাস চিহ্ন এই সাইডে হয়ে গেল মাইনাস চিহ্ন। তো আবার এটাকে আমরা লসাগু করবো, যে এটা 2 হচ্ছে আমাদের লসাগু। এই 2 দিয়ে 2 কে ভাগ করলে কত হয় 1, সে 1 দিয়ে 5 এর সাথে গুণ করলে 5 হয়, এই মাইনাস ছিল এই মাইনাসটা বসালাম। এবার 2 দিয়ে 17 এর সাথে গুণ করব, তাহলে 2 দিয়ে 17 এর সাথে যদি গুণ করি কত হয় 34, 17 দোকানে 34, 34 এর ভিতর যদি 5 মাইনাস করে দিই কত হয় 29, 34 এর ভিতর 34 এর ভিতর যদি আমরা 5 মাইনাস করে দিই কত হয় 29/2। অতএব সির মান কত পাচ্ছি 29/2। আমরা সির মান পাইছি, তার সাথে বির মান পাইছি, আবার এর মানও পাইছি, ডির মানও পাইছি। তো এখানে আমরা এইটাকে ধরে নিলাম এর মান, তাহলে এর মান হচ্ছে 5/2। এইটাকে ধরে নিলাম বির মান পাইছি কত আমরা, বির মান এই যে পালাম হচ্ছে আমরা এই যে 15/2। আর এটাকে ধরে নিলাম সির মান, তো সির মান পালাম 29/2, আর এখানে মাইনাস ছিল। আবার এখানে আমরা ডির মান পেলাম, ডির মান আর এর মান যেহেতু দুইটা একই জিনিস 5/2।
তাহলে এবার এখানে আমরা ডান সাইডে ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 10, আবার এই সাইডে বিয়োগ করে পাচ্ছি 12, আবার এই সাইডে যোগ করে পাচ্ছি 10, আবার এই সাইডে যোগ করে পাচ্ছি 17। এইটাই হচ্ছে আমাদের মূল অ্যান্সার। এখানে 5/2, 15/2, 29/2, আবার এখানে 5/2। এটা হচ্ছে আমাদের মূল অঙ্কের অ্যান্সার। আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। প্রথমে ফাঁকা ঘর প্লাস ফাঁকা ঘর 15, আবার এখানে ফাঁকা ঘর প্লাস ফাঁকা ঘর দেব 15। এই সাইডে যোগ করে দিতে হবে 12, আবার এই সাইডে বিয়োগ করে হতে হবে কত 2। এবার আমরা খ নাম্বারটা সমাধান করব, বাট এখানে কর মতো করে খ নাম্বারটা আমরা ধরে নেব। প্রথম ফাঁকা ঘরে এ ধরে নিলাম, প্লাস দ্বিতীয় ফাঁকা ঘরে বি, তারপরে এটা সি, তারপরে ডি আমরা ধরে নিলাম। এবার ধরার পরে এখানে আমরা সমীকরণ ধরি, এ প্লাস বি সমান কত 15, এটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ। এবার সি প্লাস ডি সমান ধরলাম 15, এটাকে ধরলাম 2 নম্বর সমীকরণ। এবার এ প্লাস সি সমান ধরলাম 12, এটাকে 3 নম্বর সমীকরণ ধরলাম। এবার বি মাইনাস ডি সমান কত 2, এটাকে ধরলাম 4 নম্বর সমীকরণ। এভাবে আমরা 4টা সমীকরণ ধরে নিলাম। সেম খ নাম্বারের মতোই করব। এই 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণ হতে পাই। তাহলে এই যে 1 নাম্বার আর এই 2 নাম্বার সমীকরণ হতে পাই, কারণ এই দুইটা একই রকম, এই জন্য 1 আর 2 আমরা কি করে পাই, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ হতে পাই। তো কেমন করে হয়, কিভাবে হয় একটু বলি। a প্লাস বি সমান সি প্লাস ডি, তাহলে a প্লাস বি সমান সি প্লাস ডি, বা একটা জিনিস ফলো করো, এ ছিল এ, সির আগে প্লাস আছে সমান এই সাইডে আসা হয়েছে মাইনাস, ইকুয়াল ছিল ইকুয়াল, এ ডি ছিল এই যে ডি, আবার এই প্লাস বি ছিল সমান ওই সাইডে হইলো মাইনাস বি। তাহলে একটা জিনিস ফলো করো, এ মাইনাস সি রেখে দিলাম ইকুয়াল। এখানে আমরা একটু সাজিয়ে নিতে পারি, এখানে একটা লাইন যদি বাড়াতাম তাহলে এটা বুঝতে সুবিধা হতো। একটু বলি, এখানে দেখো ডি এর আগে মাইনাস আছে, ডি এর আগে মাইনাস আছে, বিটা আগে দিলাম, ডি এর আগে প্লাস আছে, ডিটা আগে নিলাম। এবার আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কি হয়, বি ছিল বি, মাইনাস মাইনাসে এই যে মাইনাস প্লাস হয়ে যায় মাইনাস, ডি ছিল ডি ইকুয়াল। এবার একটু ফলো করো, এখানে মাইনাস ছিল মাইনাস, বি মাইনাস ডি, এই বি মাইনাস ডি, এই বি মাইনাস ডি এর একটা আমরা মান পাই গেছি কত, এই যে 2, বি মাইনাস ডি এর মান পাই গেছি কত 2, আমরা বসিলাম। এই যে এখান দিয়ে দিয়েছে আইভি নাম্বার হতে মান বসিয়ে পাই, আমরা মানটা বসালাম, আইভি নাম্বার হতে মান বসিয়ে পাই। এবার এ মাইনাস সি ইকুয়াল মান বসিয়ে কত পাইছে -2, এই যে -2, এটা কয় নাম্বার সমীকরণ হয়ে গেল, 5 নাম্বার সমীকরণ। এবার দেখো 3 নাম্বার ও 5 নাম্বার যোগ করে পাই, এই যে আমাদের 3 নাম্বার হচ্ছে a প্লাস 12, আর 5 নাম্বার কত পেলাম, a মাইনাস সি -2, এটা 5 নাম্বার। 3 নাম্বার ও 5 নাম্বার যোগ করে পাই, 3 নাম্বার সমীকরণ কোনটা, এই যে এটা a প্লাস সি, প্লাস প্লাস কেন দিলাম, যোগ করে পাই বলেছি। এবার হচ্ছে কয় নাম্বার, 5 নাম্বার, a মাইনাস সি, তাহলে 3 নাম্বারে দেখো 12 ছিল, দিলাম 12। এবার যোগ করতে বলে হলো, আমরা এখানে একটা লাইন বাড়াতে পারতাম, তো প্লাস কথা বলে প্লাস, আর এই যে এটা 5 নম্বরে ছিল -2 ছিল মাইনাস, তো একবারে হয়ে যায় প্লাস মাইনাস, একবারে হয়ে গেছে মাইনাস, কোনো ব্যাপার নাই, তো একবারে আমরা মাইনাস করে পাই, তার মানে এখানে প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস। 12 এর ভিতর যে 2 মাইনাস করে কত হয় 10। আর এখানে 3 নাম্বার আর 5 নাম্বারটা কেন আমরা ক্যালকুলেশন করব, প্রশ্ন আসতে পারে। রিজন হচ্ছে দেখো 3 এবং 3 এর রয়েছে দেখো a প্লাস সি, 5 এর রয়েছে a মাইনাস সি, এটা অক্ষরের সাথে মিল আছে, এই জন্য এটা ক্যালকুলেশন করবে। একটু বলি, সির আগে মাইনাস, সির আগে প্লাস, প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে এর আগে প্লাস, এর আগে প্লাস, তাহলে কত এ হয় 2a হয়। 2a ইকুয়াল ছিল ইকুয়াল, 10 ছিল 10, 10টা পালাম কোথায়, 12 এর ভিতর 2 মাইনাস করে পালাম কত 10। আচ্ছা 2a ইকুয়াল 10 হলো, 2 এর সাথে এক হিসাবে ইনটু বা গুণ হিসাবে 2 রেখে এটা রেখে দিলাম, তাহলে 2 যাতে গুণ হিসাবে সমান ওই সাইড গেলে ডিভিশন বা ভাগ হয়, তাহলে 10/2, 2 দিয়ে যে 10 কে আমরা ভাগ করি কত পাই 5, তাহলে অতএব এর মান কত পাচ্ছি আমরা 5। এর মান অলরেডি আমরা পেয়ে গেছি, এর মানটা যেহেতু পেয়ে গেছে মনে রাখতে হবে এর মান।
এখানে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ ছিল a প্লাস b ইকুয়াল কত 15। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ ছিল। তো এর মান দিলাম 5 প্লাস ছিল প্লাস b ছিল b 15 ছিল 15। বা এবার দেখো কি করবে, বিটা রেখে দিলাম, 15 ছিল 15, 5 এর আগে প্লাস চিহ্ন, এখানে হয়ে গেল মাইনাস। তাহলে অতএব b সমান কত পেলাম, 15 এর ভিতর যদি 5 মাইনাস করি কত হয় 10। তাহলে b এর মান পেলাম কত, আমরা 10 পেলাম। b এর মান পেয়ে গেলাম 10। এর মান পাইছি আমরা 5, b এর মান পেয়েছি কত 10। তাহলে এর মানও পেলাম, b এর মানও পেলাম। এবার এর মান আমরা 3 নম্বর সমীকরণ বসিয়ে পাই। এর মানটা 1 নম্বরও বসালাম, আবার 3 নম্বরও। তো এ আছে যেখানে যেখানে সেখানে মান বসাবো। তাহলে এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণটা কি ছিল, এর মান পেলাম এ, 3 নম্বর সমীকরণ ছিল a প্লাস সি ইকুয়াল কত 12। তাহলে এর মান হচ্ছে 5 প্লাস ছিল প্লাস সি ছিল সি ইকুয়াল 12 ছিল 12। তো সিটা রেখে দিলাম, 5 এর আগে প্লাস চিহ্ন সমান ওই সাইড যায় হয় মাইনাস। তাহলে 12 এর ভিতর যদি 5 মাইনাস করি তাহলে কত হয় 7। তাহলে সির মানও পেয়ে গেলাম 7, বির মানও পেলাম 10, এর মানও পাইছি আমরা কত 5। তিনটা জিনিসের মান পাইছি, বাট একটা জিনিসের মান বাকি আছে, সেটা হচ্ছে ডি। তো ডির মানটা যেহেতু বের করব, সির মানটা আমরা যেটা বাকি আছে সেটা বসিয়ে দেব। অতএব দিয়ে সি এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ ছিল সি প্লাস ডি ইকুয়াল কত 15। এটা 15 ছিল। এবার সির মান হচ্ছে এই যে পাইছি 7, সির জায়গায় মান বসালাম 7, প্লাস ছিল প্লাস ডি ছিল ডি 15 ছিল 15। তো 7 এর আগে প্লাস চিহ্ন সমান এই সাইডে আসা হয় -7। তাহলে ডি ছিল ডি রেখে দিয়েছি। তাহলে 15 এর ভিতর 7 যদি মাইনাস করি তাহলে কত হয়, ডির মান 8। তাহলে এর মান পাইছি, বির মান পাইছি, সির মান এবং ডির মান সবগুলো মান পেয়ে গেছি। এটা ছিল এ, এটা বি, এটা ছিল সি, এটা ছিল ডি। তাহলে এখানে এর মান বসিয়ে দিলাম 5, এটা ছিল বি, বির মান পাইছি আমরা 10, সির মান পাইছি এই যে 7, আর ডি এর মান এই যে এখানে পেলাম কত 8। তাহলে এদিকে যোগ করো, দেখো 15, 5 আর 10 যোগ করলে কত হয় 15। এদিকে 7 আর 8 যোগ করলে কত হয় 15। এবারে 5 আর 7 যোগ করলে কত হয় 12। এবার 10 এর ভিতরে 8 বাদ দিলে কত হয় 2। চারিদিকে মিলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে, এটা 7 খ নম্বর প্রশ্ন সমাধান কমপ্লিট করলাম। এবার আমরা 8 নম্বর প্রশ্নটা সমাধান করব। 8 নম্বর রয়েছে, পানির একটা বোতলের ওজন 150 গ্রাম। পানির যে একটা বোতল রয়েছে সেটার ওজন রয়েছে 150 গ্রাম। মিনা 50 গ্রাম ওজনে একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। বোতলের সংখ্যাকে এক্স দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফল ওয়াই দ্বারা প্রকাশ করা হলো। এখানে কিন্তু উল্লেখ করিনি কতটুকু বোতল রেখেছে, কয়টি, কতটুকু পানি আছে সেটা ওজনও কিন্তু উল্লেখ করিনি। একটা বোতলের সংখ্যাকে এক্স দ্বারা প্রকাশ করলো, আর ওজন আর ব্যাগের ওজনের যোগফলটা হচ্ছে ওয়াই দ্বারা প্রকাশ করলো। ক নাম্বার, এক্স এবং ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো। এটা সমীকরণের মাধ্যমে লিখতে হবে। সমাধান দিয়ে ক নাম্বার দেওয়া আছে বলে আমরা তুলে নেব। দেওয়া আছে বোতলের সংখ্যা ধরে হলো এক্সটি। এবার একটি বোতলের ওজন কত 150 গ্রাম। তাহলে একটা বোতলের ওজন যদি 150 গ্রাম হয় তাহলে এক্সটি বোতলের ওজন বেশি হবে, আর বেশি হলে সেটা 150 গ্রামের সাথে এক্স কি হবে গুণ। তো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি, করব 150 গুণ এক্স, তাহলে গুণ করলে কত হয় 150 এক্স গ্রাম পেয়ে গেলাম এক্সটি বোতলের ওজন। এবং একটা ব্যাগের ওজন কত 50 গ্রাম বা 50 গ্রাম। এখানে বোতলের ওজন আর ব্যাগের ওজনের যোগফল করতে বলেছে। তাহলে বোতলের ওজন পাইছি আমরা 150 এক্স, আর একটা ব্যাগের ওজন পাইছি 50 গ্রাম। তাহলে এটা 150 এক্স গ্রাম, এটাও গ্রাম। তাহলে দুটো যোগ করব, যোগ করে দিয়েছি। এটাও দেখো বোতলের ওজন গ্রাম, এটা বোতলের ওজন গ্রাম। সেক্ষেত্রে আমরা কি করব, 150 এক্স প্লাস 50, যেহেতু যোগফল বলেছে, এটা বোতলের ওজন আর ব্যাগের ওজনের যোগফল সমান কত ওয়াই ধরতে বলেছে। এখানে দেখো উল্লেখ দিয়েছে বোতলের ওজন আর ব্যাগের ওজনের যোগফল ধরতে বলেছে ওয়াই দ্বারা প্রকাশ করো।
তাহলে আমরা এই জন্য ওয়াই দিলাম। ইয়া নির্ণয় সমীকরণ, একটা সমীকরণ হয়ে গেল। যেহেতু সমীকরণ নির্ণয় করতে বলেছে, তোমরা এইটা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিয়ে দিতে, তাহলে অ্যাজ ইউর উইশ। যেহেতু সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলেছে 150x প্লাস 50 সমান ওয়াই, এটা প্রকাশ করতে বলেছে, করে দিলাম। খ নাম্বারটা কি বলেছে দেখো, ওয়াই এর মান নির্ণয় করো যখন x সমান 15 হয়। ওয়াই এর মানটা তোমাদের বের করে ফেলতে হবে। কখন বের করে ফেলতে হবে? যখন x এর মান হচ্ছে 15 হয়। ওয়াই এর মান নির্ণয় করো যখন x এর মান কত হয়? 15 হয়। তাহলে ওয়াই এর মান নির্ণয় করো যখন x এর মান কত? 15 হবে। x এর মান যদি 15 বসিয়ে দিই তাহলে ওয়াই এর মানটা বের হয়ে যাবে। তাহলে খ নাম্বারটা আমরা সমাধান করব। আর এখানে কিন্তু তোমাদের খ নাম্বার সমাধান দিয়ে ক হতে পাই, ক হতে পাইছি কত? এই সমীকরণটা ক থেকে তুলে নিয়েছি। নেয়ার পরে আমরা কি করেছি, এখানে মাঝখানে ইকুয়াল থাকলে এখানে ইমপ্লাইজ অর বা ইউজ করতে পারি। এখানে 150 ছিল, 150 এক্স এর মান কত ধরতে বলেছে? যে 15 বা 15 দিতে বলেছে। আমরা 150-র সাথে এক্স কি হিসাবে ইন্টু আছে, ইন্টু দিলাম। এক্স এর মান 15 প্লাস ছিল প্লাস, এখানে 50 ছিল 50 ইকুয়াল ওয়াই ছিল ওয়াই। এখানে দেখো 150-এর সাথে যদি 15 গুণ করি তাহলে হয় 2250, যোগ ছিল যোগ, আর এখানে 50, 2250 আর 50 যোগ করলে কত হয়? 2300। এই 2300 টোটাল যে 2300 হয়, এখানে আমাদের 2300 যে হয়, 2300 সমান আমরা কত দিতে পারি? ওয়াই। এটাকে আমরা পক্ষান্তর করব, ওয়াই দেবো এই সাইডে আর 2300 এই সাইডে দেবো, দিয়ে হয়ে গেল ওয়াই সমান 2300। তাহলে অতএব ওয়াই এর মান পালাম কত বলো দিন? এখানে 2300। তাহলে ওয়াই এর মানটা যেহেতু বের করতে বলেছে, আমরা ওয়াই এর মান পাইছি কত? 2300। তাহলে খ নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে 2300। এবার গ নম্বর প্রশ্নটা সমাধান করবে, তার আগে আমরা এটা কি বলে দেখি। এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই এর মান হচ্ছে 1100। এক্স এর মানটা বের করে ফেলবো, ওয়াই এর মানটা যদি বসিয়ে দিই পাই। এই সমীকরণটা ক থেকে তুলে নিলাম। নেয়ার পরে এখানে তোমাদের কিসের মান বসাতে হবে? ওয়াই এর মান। তো 150x প্লাস ছিল প্লাস 50 ছিল 50, ওয়াই এর মান এখানে কত? 1100। আমরা প্রশ্নে পাইছি 1100, এই যে ওয়াই এর মানটা 1100 বসিয়ে দিয়েছে। এবার একটা কাজ করো, 150 ছিল 50x প্লাস 50 সমানে ওই সাইডে যা হয়ে গেছে -50। তাহলে 1100-র ভিতর যদি আমরা 50 বাদ দিই তাহলে কত হয়? 1050। এখানে 150x ছিল, বসিয়ে দিলাম। এবার 150x এর সাথে x কি হিসাবে রয়েছে? গুণ। তাহলে x রেখে দিলাম। এক্সটাকে বলা হয় চলক আর 150-কে বলা হয় সহগ। এই সহগটা সবসময় ডান সাইডে দিয়ে দিতে হয়। তাহলে যেহেতু x এর মান বের করতে বলেছে, x রেখে দিয়েছে। এখানে 150 গুণ হিসেবে ছিল, এই সাইডে হলো ভাগ। 150 দিয়ে যদি 1050-কে ভাগ করি কত হয়? 7 হয়। অতএব x এর মান পেয়ে গেলাম কত আমরা? 7। তাহলে x এর মান যেহেতু গ নাম্বার বের করতে বলেছে, x এর মান 7 পাইছি, অ্যান্সার হচ্ছে আমাদের 7। এবার আমরা 9 নম্বর প্রশ্নটা সমাধান করব। x প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয় মূল্য ওয়াই টাকা। x প্যাকেট বিস্কুট আবার 1 বোতল পানির মূল্য ওয়াই টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 20 টাকা, 1 বোতল পানির মূল্য 15 টাকা। এখানে x প্যাকেট বিস্কুট মানে কয়টা বিস্কুট সেটা বলা হয়নি, আবার মূল্য একতে 1 বোতল পানির মূল্যটা দেওয়া হয়নি। তো বোতলের পানির মূল্য 15 টাকা আর বোতলে পানির মূল্য একতে এত টাকা। তাহলে এখানে ক নাম্বার বলেছে x এবং y এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো। এখানে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হবে। ক নাম্বার দিয়ে সমাধান দিয়ে অঙ্কটা শুরু করব। এটা ক এর কত? এটা হচ্ছে 9 এর ক। এটা কিন্তু 9 এর ক নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে 1 প্যাকেট বিস্কুটের মূল্য কত? 20 টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য কত দিয়েছিল? এই যে 1 প্যাকেট বিস্কুটের মূল্য এই যে 20 টাকা ছিল, সে 20 টাকা দিয়েছে। এবার x প্যাকেট বিস্কুটের মূল্য, তো x প্যাকেট কোথায় পেলাম? এই যে এখানে দিয়ে দিয়েছে x প্যাকেট বিস্কুট। তাহলে এখান থেকে দেব, অতএব দেব দিয়ে x প্যাকেট বিস্কুটের মূল্য। তাহলে 1 এর চেয়ে x বেশি বড়, তো কি হবে? গুণ হবে। 20 ইন্টু x গুণ হয়েছে, তাহলে কত আছে? 20x, তার মানে 20x টাকা। 1 বোতল পানির মূল্য 15 টাকা। এখানে কোথায় পেলাম? এই যে 1 বোতল পানির মূল্য 15 টাকা। 1 বোতল পানির মূল্য 15 টাকা। এবার
এক্স প্যাকেট বিস্কুট আর 1 বোতল পানির মূল্য একত্রে কয় টাকা হয়? এখানে একত্রে কি খুঁজে বের করতে হবে? এখানে দুইজনায় যে একত্রের কথা উল্লেখ করি, এক্স প্যাকেট বিস্কুট 1 বোতল পানির মূল্য, এক্স প্যাকেট বিস্কুটের মূল্য 20 টাকা আর 1 বোতল পানির মূল্য কত পেলাম? 15 টাকা। তাহলে কি হবে? 20x প্লাস 15 টাকা। কেন এখানে যোগ করা হইলে একত্রে বলেছে কই দিলাম। প্রশ্ন মতে 20x প্লাস কত? 15, 20x প্লাস 15 ইকুয়াল ওয়াই। তো ওয়াইটা পেলাম কোথায়? এই যে এখানে উল্লেখ করে দিয়েছে। একত্রে পানির মূল্য, এক্স প্যাকেট বিস্কুটে 1 বোতল পানির মূল্য একত্রে কত রয়েছে? যে ওয়াইটাকে একত্রে, তাহলে একত্রে আমরা পেলাম এটা, আবার একত্রে পাইছি, প্রশ্নে রয়েছে ওয়াই। তাহলে এর একটা সমীকরণ হয়ে গেল 20x প্লাস 20x প্লাস 15y সমান একটা সমীকরণ হয়ে গেল। সমীকরণ এটা দিলে হয়, না দিলে একটা সমীকরণ করতে বলে হলে সমীকরণ করলাম, এটাই কিন্তু অ্যান্সার, এই সমীকরণটা অ্যান্সার। এবার ক নাম্বার প্রশ্নটা বলেছে সমীকরণের মাধ্যমে লেখো, লিখে দিলাম। এবার খ নাম্বারটা দেখো, ওয়াই এর মান নির্ণয় করো। তার মানে এক্স এর মান এরা দিয়ে দিয়েছে কত? 25। এক্স এর মানটা 25 বসিয়ে দিলে ওয়াই এর মান বেরিয়ে যাবে। একটু দেখো ক হতে পাই, এটা তুলে দিলাম মূল অঙ্ক। এবার 20 ছিল 20 এর সাথে এক্স কে হিসেবে গুণ, এই জন্য দিলাম গুণ। এক্স এর মান এখানে দেখো দেওয়া হয়েছে বা প্রশ্ন দিয়ে দিয়েছে 25, এই জন্য 25 প্লাস ছিল প্লাস, 15 ছিল 15, ওয়াই ছিল ওয়াই। 20 আর 25 আমরা গুণ করে পাইছি কত? 500 টাকা। প্লাস ছিল প্লাস 5, তাহলে 500 সাথে প্লাস 15 যোগ করলে কত হয়? 515 মানে 515 ওয়াই ছিল ওয়াই। তাহলে এটাকে আমরা একটু পক্ষান্তর করি, ওয়াইটা আগে দিলাম আর 515টা পরে দিলাম, তাহলে ওয়াইয়ের মান কত পেলাম? 515। যেহেতু ওয়াইয়ের মান নির্ণয় করতে বলেছে, তাহলে ওয়াইয়ের মান কত পেলাম? 515। এটাই কিন্তু খ নম্বর প্রশ্নের সমাধান বা উত্তর। অবশ্যই এটা উত্তর তোমরা দিয়ে দিবা। এবার গ নম্বর প্রশ্নটা বলে এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াইয়ের মান 255। এক্স এর মানটা বের হয়ে যাবে যখন ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো। সমাধান দিয়ে অঙ্কটা শুরু করতে পারি। ক হতে পাই, এই সমীকরণটা কিন্তু আমরা ক থেকে পাইছি। 20x প্লাস 15 ইকুয়াল ওয়াই। 20 ছিল 20, এক্স ছিল এক্স, প্লাস ছিল প্লাস, 15 ছিল 15। এবার ওয়াইয়ের মানটা কত? আমরা 255 মানে 255 বসিয়ে দিলাম ওয়াইয়ের মানটা। এই যে 20x ছিল 20x, আচ্ছা 15 এর আগে প্লাস চিহ্ন সমান ওই সাইড যায় হয়ে গেছে মাইনাস, তাহলে 255 মানে 255 এর ভিতর 15 কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল, তাহলে হচ্ছে কত? 240। আচ্ছা এখানে রয়েছে 20x বা 20x, তো এটা কি হিসাবে? ইনটু বা গুণ হিসাবে, তাহলে x রেখে দিলাম, যেহেতু x এর মান বের করতে দিলে সেটা রেখে দেব। আর আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই x টাকে বলা হয় চলক আর 20টাকে বলা হয় কি? সহগ। সহগ সবসময় ডাইন সাইড চলে যায়, চলকটা থেকে যায়। তাহলে চলক হচ্ছে x বসে গেল, 20টা ওই সাইডে চলে গেল, তাহলে কত? ভাগ হয়ে গেল। 20 দিয়ে 240কে যদি ভাগ করি কত হয়? আমাদের 12 হয়। অতএব x এর মান পেয়ে গেলাম কত? 12। অতএব x এর মান হচ্ছে কত? 12। এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান বা উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তোমার শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি। প্রস্থ কত রে সেটা জানি না, প্রস্থকে আমরা ধরে নেব একটা, আর খেলার মাঠের দৈর্ঘ্যটা হবে 16 মিটার বেশি। বেশি হলে যোগ হয়, সেটা জানো। ক নাম্বার বলেছে খেলার মাঠের প্রস্থ হচ্ছে এক্স, এই যে এটা ধরে দিয়েছে, খেলার মাঠের প্রস্থ হচ্ছে এক্স মিটার, মাঠটির পরিসীমা এক্স এর মাধ্যমে নির্ণয় করো। তাহলে এখানে একটা জিনিস পাবো, খেলার মাঠে প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস 16 হবে। কেন? এক্স এর সাথে 16 যুক্ত হবে, কারণ এই যে বেশি বিলেছে আর বেশি হলে সেটা যোগ হয়, তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস 16 আর প্রস্থ হবে শুধু এক্স মিটার। সেটাকে আবার মাঠটির পরিসীমা এক্স এর মাধ্যমে নির্ণয় করতে বলেছি। সমাধান দিয়ে এটা হচ্ছে লাস্টের যে অঙ্কটা আছে সেটার আমরা সমাধান করছি। এটা 10 নম্বর প্রশ্নের সমাধান, একটু ভালো করে ফলো করো। এখানে কমা দাও, মাঠের প্রস্থ দেয়া ছিল, কিন্তু এটা দেওয়া আছে হিসাবে লিখতে হবে। মাঠের প্রস্থ ছিল এক্স মিটার, এটা প্রশ্নে দেওয়া ছিল। অতএব, তাহলে অতএব মাঠের দৈর্ঘ্য এক্স প্লাস 16 হবে। কেন? মানে প্রস্থ যা হবে তার সাথে 16 মিটার বেশি হবে, যখনই বেশি হবে তখন হয়ে যাবে যোগ। প্রস্থের সাথে যে 16 যোগ বাদি, তাহলে 16 মিটার বেশি হয়ে গেল মাঠের দৈর্ঘ্যটা। এবার অতএব মাঠের পরিসীমা, পরিসীমা সূত্রকে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। তাহলে 2 ছিল 2, দৈর্ঘ্য কত পেয়েছি আমরা? এক্স প্লাস 16, দৈর্ঘ্যটা পালাম কত? এক্স প্লাস 16, এই যে এক্স প্লাস 16 আছে দৈর্ঘ্য, আর প্রস্থ পেলাম কত? এই যে এক্স মিটার।
তো এখানে একক দেবো কেন, এই যে এখানে মিটার আছে এই জন্য এককের জায়গায় দিয়ে দেবো মিটার। 2 ছিল 2, আমরা এটা চাইলে কিন্তু আগে দিতে পারতাম আর এক্সট্রা পরে দিলে আমাদের সুবিধা হতো, বাট এটা সিরিয়াল অনুযায়ী সাজিয়ে নিয়েছে ওরা, কোনো ব্যাপার নাই। 2 ছিল 2, এক্স এর আগে প্লাস, এক্স এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, এক্স আর এক্স যদি যোগ করি কত হয় 2x, প্লাস ছিল প্লাস 16, তাহলে এখানে 2 কি হিসাবে রয়েছে, গুণ হিসাবে, 2 সাথে 2x গুণ করলে কত হয় 4x, প্লাস ছিল প্লাস 2 সাথে 16 এর গুণ করলে কত হয় 16 দোকানে 32 হয়ে গেল মিটার। নির্ণয় মাঠটির পরিসীমা কত পেলাম 4x প্লাস 32 মিটার। এটা কিসের মাধ্যমে প্রকাশ করতে বলে, এক্স এর মাধ্যমে। এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান বা অ্যান্সার। এবার আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করব। কি বলেছে, মাঠটির পরিসীমা 120 মানে 120, মাঠটির পরিসীমা এরা দিয়ে দিয়েছে 120, মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। আর এখানে মাঠটির পরিসীমা পেলাম, এখানে মাঠটির পরিসীমা পেয়ে গেলাম, তাহলে দুইটা যদি একই জিনিস পাই তাহলে সেটা কি হবে, শর্তমতে বা প্রশ্নমতে। অঙ্কটা সমাধান করি। তো খ নাম্বার, এখানে মাঠের পরিসীমা কত দেয়া আছে বলে আমরা লিখতে পারি মাঠের পরিসীমা 120 মিটার। ক হতে পাইছে, এটা আমরা কিন্তু আসলে ক হতে পাইছি মাঠের পরিসীমা একটা মাঠের পরিসীমা খ নম্বরে দেয়া আছে, আর একটা মাঠের পরিসীমা সেটা ক নম্বরে পেয়েছে মাঠের পরিসীমা 4x প্লাস 32 মানে 4x প্লাস 32 মিটার। এটা পরিসীমা যখন একই জিনিস হয় সেটা শর্তমতে বা প্রশ্নমতে হয়, কমা, এই যে 4x প্লাস 32 ইকুয়াল 120 সমান। এখানে মাঝখানে ইকুয়াল থাকলে অর বা ইমপ্লাইজ ব্যবহার করি, তো এখানে আমরা বা ব্যবহার করেছি। 4x ছিল 4x প্লাস 32 সমান ওই সাইড গেলে কি হয় মাইনাস 32, 4x ছিল 4x 120 এর ভিতরে 32 যদি মাইনাস করি কত হয় 88, 4 এর সাথে x কে হিসেবে ইনটু বা গুণ, তো x রেখে দিলাম, x কে বলা হয় চলক, 4 কে বলা হয় সহগ, তো সহগটা ডান সাইডে গেল, গুণ হিসাবে ছিল ওই সাইডে যায় হলো ভাগ, 4 দিয়ে 88 কে ভাগ করলে কত হয় 22, তাহলে ভাগ করলে হয় 22, এক্স এর মান পেয়ে গেলাম 22। এবার আমরা মাঠের প্রস্থটা বের করে ফেলবো। মাঠের প্রস্থ এক্স সমান কত ছিল 22 মিটার, এক্স এর মান বেরিয়ে গেছে। এবার মাঠের দৈর্ঘ্য ছিল কত, দৈর্ঘ্যটা আমরা সকলে জানি দৈর্ঘ্যটা কত ছিল, মাঠের দৈর্ঘ্য ছিল এক্স প্লাস 16, তো এক্স এর মান পাইছি 22 প্লাস ছিল প্লাস 16, তাহলে এটা যোগ করে পাচ্ছি কত 38 মিটার। এটা মাঠের প্রস্থ পেলাম 22 মিটার আর মাঠের দৈর্ঘ্য পেলাম 38 মিটার। এটাকে আবার কি করতে বলেছে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। একটা জিনিস ফলো করে, মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, মাঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক, দৈর্ঘ্য গুণিত প্রস্থ কি একক, বর্গ একক। এখানে দৈর্ঘ্য পাইছে 38 মিটার, এই যে দৈর্ঘ্য পাইছে কত 38 মিটার বসিয়ে দিলাম, ইন্টু ছিল ইন্টু প্রস্থ পাইছে কত 22 মিটার, এই যে 22 মিটার, তাহলে এখন বর্গ একক ছিল বর্গ আর এককের জায়গায় দিলাম মিটার, বর্গ মিটার। 38 ইন্টু 22 যদি গুণ করে 836 মানে 836 বর্গ মিটার পেলাম। এটা কিন্তু মাঠের ক্ষেত্রফল বের হয়ে গেল। অতএব দিতে পারি নির্ণয় মাঠের ক্ষেত্রফল সমান দিতে পারি 836 মানে 836 বর্গ মিটার। এটাই কিন্তু খ নম্বর প্রশ্নের সমাধান। আজকে আমরা 175 পেজে যতগুলো অঙ্ক ছিল সব অঙ্কগুলো কি করলাম, আমরা সমাধান করে ফেলাম। 4, 5, 6, 7, 8, 9, 10 এই 10 পর্যন্ত যে অঙ্ক ছিল সেইগুলো আমরা সব সমাধান করলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রেখো। আর তার সাথে যদি ভিডিওটা আসলে ভালো লাগে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও।